কাজে যাওয়া যাবে না। অরু আপুর সামনে সমোসা ধরে বলল, একটু খাবা? না। একটু খেয়ে দেখো না। সাবিয়া উঠে বসল, একটা সমোসা নিয়ে চিবুচ্ছে। চিবানোর ফাঁকে সে অরুর দিকে তাকালো। অরু তার দিকে আশাহত চোখে তাকিয়ে নজর ফিরিয়ে দিয়ে বলল, কি চিন্তা করছো তন্ময় ভাইকে নিয়ে, তাই না? মন আকুপাকু করছে তার খবরাখবর জানার জন্য। তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। কিসে বেরিয়ে পড়ি? তুই যাবি এখন? গিয়ে দেখবি কি অবস্থা, তারপর আমাকে এসে জানাবি। যা। বললেই হলো পারবো না, তুমি সঙ্গে না গেলে যাচ্ছি না। বাবা যেতে দেবে না। দিবে বড় চাচু মন এখন কটন ক্যান্ডির মতো, ছুঁয়ে দিলে গলে যাবে। সাবিয়া দ্বিধাবোধ করছে, তবু তার দ্বিধা চুরমার করতে এসেছে দীপ্ত। হাফ প্যান্ট, টি শার্ট, মাথায় ক্যাপ এবং পিঠে ব্যাগ চেপে তৈরি হয়ে এসেছে। হাতের টিফিন বক্স, তার কপালে থেকে ঝাঁকড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, মা তন্ময় ভাইয়ের ফেভারিট ডিশ রান্না করে দিয়েছে, তাড়াতাড়ি চলো, 11টা বেজে গেছে। ওর হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘর দুয়ার উতাল পাতাল করে তৈরি হচ্ছে। সাবিয়াও মন আকুপাকু করছে, সেও যেতে চায় ভাইকে দেখতে, কিন্তু ওরু সাবিয়ার হাত টেনে দাঁড় করালো। সাবিয়া অলরেডি তৈরি হয়ে আছে। সে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। সেভাবেই সাবিহাকে টেনে নিয়ে যাচ্ছে ওরু। ড্রয়িং রুমের টিফিন বক্স হাতে দাঁড়িয়ে সুস্মিতা বেগম। ওরু আসতেই হাতে ধরিয়ে দিল বক্স। সেও তন্ময়ের পছন্দের একটি ডিস্ক বানিয়ে দিয়েছে। মোস্তফা সাহেব কিছুক্ষণ পর বেরিয়ে এলেন, হাতে প্যাকেটে খানা ওরুর হাতে দিলেন। তিনি এসেছেন মোল্লা হোটেলে কাঁকড়া ভাজা। এখানকার কাঁকড়া তন্ময় খুব পছন্দ করে। তারপর সাবিহার দিকে তাকিয়ে শুধালেন, তুমি যাবে? না মানে বাবা গেলে যাও, দেখে এসো। তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সাবিহা খানিক হাসল। বাবা যাওয়ার পানে তাকিয়ে রইল। মুস্তফা সাহেব করা আদেশ ছিল, কেউ যেন ও বাড়িটায় না যায়। কারণ আছে অবশ্য। তিনি ভেবেছেন হয়তো কারো দেখা না পেলে স্ত্রী সন্তান বেশি দিন আলাদা থাকতে পারবে না, তাছাড়া ওদের মন টিকবে না, ঠিক চলে আসবে। কিন্তু তিনি ভুল। 2 বছর তো চলে গেল, এই দ্বিধা দেওয়াল টপকে তিনি গেলেন না, আর স্ত্রী সন্তানও এলো না। যাওয়ার সময় অরুদের সাথে রুবিও যোগ হয়েছে। তন্ময়দের ফ্ল্যাট এখান থেকে এখানে 10 মিনিটের রাস্তা, তাই গাড়ি নিল না, হেঁটে চলেছে। রাস্তার মোড়ে অ্যাজ ইউজুয়াল আয়ন দাঁড়িয়ে বন্ধুদের সাথে। অরুদের দেখে এবার এগিয়ে আসলো না, বরং দীপ্ত চেঁচিয়ে বলল, অয়ন ভাইয়া, আমরা তন্ময় ভাইয়ের বাসায় যাচ্ছি তাকে দেখতে। অয়ন খানিক হাসল। অরু বলল, আমাদের সঙ্গে যাবে? যাওয়া যাবে বুঝি? অবশ্যই, এসে পড়ো। হাতে এত কিছু, সব তন্ময় ভাইয়ের জন্য বুঝি? আমারও তো জ্বর হলো, কই আমার জন্য তো কিছু আনলে না। অরু একটা টিফিন বক্স অয়নের দিকে এগিয়ে দিল। এই নাও তোমার জন্য। অয়ন নিল, সাথে দীপ্তর হাতেটাও নিয়ে নিল, কিন্তু সাবিহা হাতেরটা নিল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে সে সাবিয়ার পাশে হাঁটছে। আওয়াজ নামিয়ে নর্ম সুরে জিজ্ঞেস করলো, রাতে জ্বর এসেছে? মাথা ব্যথা আছে এখনো? আমার কিন্তু এখনো জ্বর শরীরে। সাবিয়া আচমকা মাথা তুলে তাকালো অয়নের দিকে। অয়ন হেসে ফেলল, হেসে ভুরু জোড়া উঁচু করে বলল, এই তো জ্বর সেরে গেল। সাবিয়া চোখ মুখ অন্ধকার করে অয়নের সামনে এগিয়ে যাচ্ছে। জবেদা বেগম স্যুপ বানাতে ব্যস্ত। রান্নার ফাঁকে ফাঁকে তিনি ছেলেকে দেখছেন। তন্ময় তখনও ঘুমিয়ে। রাতে সিকলিপ নিয়ে রেখেছে অফিস থেকে, তার উপরে জ্বর কমেনি, ঠান্ডা লেগে নাক লাল হয়ে আছে। জবেদা বেগম বিছানার কোণা বসেছিলেন। ছেলের কপালে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন। ওর আব্বা, একটু কিছু খেয়ে ওষুধ নিয়ে তারপর না হয় শুয়ে থাক। তন্ময় নেড়ে চেড়ে উঠল। সেই সময় ক্রমাগত কলিং বেল কেউ টিপে চলেছে। জবেদা বেগম ভরকে গেলেন। আসছি আসছি বলে তিনি দৌড়ে ছুটলেন দরজা খুলতে। চোখের সামনে সাবিহা দাঁড়িয়ে। তিনি নিজের চোখে যেমন বিশ্বাস করতে পারছে না। অবাক চোখে তাকিয়ে সাবিহা এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। হুঁশ এলো জবেদা বেগমের। মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। অরু তাদের পাশ দিয়ে ঢুকে গেল ভিতরে। তার দাঁড়িয়ে থাকার সময় নাই। দীপ্ত ও রুবি তাই করল। শুধু অয়ন দাঁড়িয়ে মা মেয়ের কান্না দেখছে।
একসময় কাঁদতে কাঁদতে জবেদা বেগম চোখ গেল অয়নের ওপর। তাকে দেখেই কান্না কোনো রকম বন্ধ করলেন। লজ্জিত ভঙ্গিতে মেয়েকে ছেড়ে অয়নের মাথায় হাত রাখলেন। অয়ন সালাম জানাতেই তিনি সালামের জবাব দিয়ে বলেন, ভিতরে আসো। গতকাল তন্ময়ের বাইক বুঝি তুমি রেখে গিয়েছিলে? জি, এভাবে কেউ রাখে? কই, আমার সাথে দেখা অবধি করলে না। রাত হয়ে গিয়েছিল ভীষণ। হ্যাঁ, সেটাও ঠিক। এখন এসে ভালো করেছ। দুপুরে খেয়ে যাবে বলে দিলাম। অয়ন হাসলো আর চোখে দেখল সাবিয়া বাম পাশে একটা রুমে যাচ্ছে। সেখানে অরু, দীপ্ত, রুবি ঢুকেছে। নিশ্চয় তন্ময়ের রূপ সেটাই। অয়ন সেদিকে পা বাড়ালো। সাবিহা তন্ময়ের পাশে বসেছে। রুবি চেয়ার টেনে বসেছে। দীপ্ত বিছানার উপর বসেছে। আর অরু তন্ময়ের পড়ার টেবিল ঘাটাঘাটি করতে ব্যস্ত। হাতিয়ে খুঁজে বের করেছে তন্ময়ের ডায়েরি। বিছানা অসুস্থ হয়ে পড়ে থাকা তন্ময় হালকা চোখ খুলে আগে অরু ধমকে উঠল, আমার টেবিল থেকে দূরে যা। অরু কেবলই ডায়েরিটা হাতে নিয়েছিল। তন্ময়ের হুঙ্কারে সেটা ফেলে এক লাফে দরজার সামনে চলে এলো। সাবিয়া হেসে প্রশ্ন করল, এখন একটু ভালো লাগছে ভাইয়া? এটাকে সাথে এনেছিস কেন? ওকে দেখেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। অরু ভীষণ কষ্ট পেল। অভিমানী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। সাবিয়া পিছু ডাকলো, অরু ভাইয়া এভাবে কেউ? তার বলার পূর্বে অরু মাথাটা ঢুকে তন্ময়কে ভেঙিয়ে চলে গেল। সাবিয়া গলায় থাকা কথাগুলো হজম করে ফেলল। কার সাপোর্ট টানতে নিয়েছিল সে? তন্ময়ের গম্ভীর মুখে ঠোঁটের কোণে স্মিত হাসি দেখা গেল। দীপ্ত বলল, আমি মাথা টিপে দেই। তন্ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ফ্লোরে পড়ে থাকা ডায়েরি উঠিয়ে সেলফের ভিতরে ঢুকিয়ে রাখলো। বলল, ফ্রেশ হয়ে আসছি, বস তোরা, মায়ের কাছে যাই। তুমি এসে দেখো তোমার জন্য কত কিছু পাঠিয়েছে চাচিরা। আসছি। সাবিয়া পেছন পেছন অয়ন ড্রয়িং রুমে চলে এসেছে। অরু তখন টিভি দেখতে ব্যস্ত। অয়ন ঠিক তার পাশে বসল। জবেদা বেগম রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছে। ফিরিস খুলতেই তার চোখ মুখ অন্ধকার। গরুর গোস্ত নেই, অনেক সবজিও শেষ। কি রান্না করবেন? ছেলেটাকে বাজারে পাঠাবেন, তারও উপায় নেই। অসুস্থ শরীর নিয়ে কি বাজারে যাওয়া সম্ভব? সাবিয়া হুট করেই মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে। ফ্রিজে চোখ বুলিয়ে বলো, কি আনতে হবে? আমায় বলো, এনে দিচ্ছি। পারবি? পারবো না কেন? তুমি লিস্ট করে দাও, যাবো আর আসবো, একা যাস না। অয়ন মন দিয়ে টিভি দেখছিল না, তাই জয়া বেগমের কথাগুলো শুনে নিয়েছে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই। জবেদা বেগম হেসে বললেন, অয়ন যাবে বলছে? সাবিয়া ওকে সাথে নিয়ে যা। সাবিয়ার চোখ মুখে সংকোচ দেখা যাচ্ছে। সে চাইছে না অয়নের সাথে যেতে। মোট কথা সে যাচ্ছে না অয়নের আশেপাশে থাকতে। কিন্তু ভাগ্য ঘুরে ফিরে তাকে এমন পরিস্থিতি কেন ফেলছে? সাবিয়ার সব চিন্তা ভাবনা নিতে আর ভালো লাগছে না। অরু ছাদে এসেছে। ছাদে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটাকে মুহূর্তেই চিনে ফেলল সে। এই ছেলেটা তো ছিল সুমনার সাথে গতকাল। ছেলেটার নাম লিওন। লিওন আর সে একই ক্লাসে। লিওনকে দেখে তো অয়ন বলেছিল চরিত্র ভালো না। অরু আলগোছে চলে যেতে চাচ্ছিল, অথচ তাকে দেখে ফেলে নিল নিয়ন এগিয়ে আসলো। আরে অরু যে, কি অবস্থা? ভালো। আজ কলেজে যাও নাই? না ভাই, বৃষ্টিতে ভিজে জ্বরে কাত আমি। অরু মনে মনে বকল, সারা রাত রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানলে জ্বর তো বাঁধবেই। মুখে বলল ও। লিওনের কথায় কথায় অরু খুব কাছে চলে আসার চেষ্টা করছে। অপ্রস্তুত অরু পিছনে গেল কিছুটা। তন্ময় তাওয়ালা হাতে মাত্রই ছাদে উঠেছে। তাকে দেখে লিওন সরে গেল। হাসার চেষ্টা করে কিছু বলতে নিচ্ছিল, তার পূর্বেই আচমকা তন্ময় তার কলার চেপে ধরল। লম্বা চওড়া সুঠান দেহের তন্ময়, সামনে লিওন ছোট মাছে যেমন। আশেপাশে যেন না দেখি, ওর মনে থাকবে? লিওন মাথা দোলালো। জি ভাই, বলছি না, ওয়ার্নিং দিচ্ছি। যা ভাগ। লিওন যেতে নিয়ে অরুকে ঘুরিয়ে দেখে নিল। অরু তখন তন্ময়কে দেখতে ব্যস্ত। গোসল সেরে এসেছে। চুল ভেজা ভেজা, হাফ প্যান্ট আর টি শার্ট পরে সে। হাতে তাওয়ালা, অন্য হাতে ফোন। অরুর বুকের ভিতর ধরফর শুরু হয়েছে। তন্ময় ঘুরে দাঁড়ালো তার দিকে। এই ছেলে থেকে 100 হাত দূরে থাকবি, আর এখানে আসলে ছাদে উঠবি না। এখন নিচে নাম। অরু বলল, ছেলেটা লুচ্চা তাই না? আমি জানি, মেয়েদের সাথে খারাপ কাজ করে, তার ভিডিও করে, ক্যারেক্টারলেস। তন্ময় আচমকা
অরুর কান টেনে ধরল। এত কিছু কিভাবে শিখেছিস? অরু ভয়ে রয়েস হয়ে বলল, মানুষজন থেকে লুচ্চা। আপনারে বলি নাই তো। ও লিওন রে। তন্ময়ে শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল মুহূর্তে। অরুকে রেখে হুড়মুড়িয়ে নিচে গেল। অরুও তার পিছু দৌড়ে চলেছে আর বলছে, আপনার বলি নাই তো। আপনি কি ভাবছেন আপনারে বলবো কথাগুলো? মাঝখানে তন্ময় থেমে গেল। সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় ঘুরে অরুকে সিঁড়ি রেলিংয়ে আটকে ধরল। তার সুঠান হাত দুটো অরুর দুপাশে রয়েছে। ঝুঁকে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অরু চোখাচোখি হলো। ধীর স্বরে বলল, আমাকে যেদিন বলবি সেদিন তোকে লুচ্চামিয়ের BCD শিখিয়ে দেব। পরপর সে চলে গেল। অরু পাথরের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কথাগুলো তার মস্তিষ্ক এখনও বুঝে উঠতে পারেনি। বুঝতে পেরে আর হজম করতে পারছে না। সে এমন কথা আসলে প্রত্যাশা করেনি। সাবিহার অন্ধকার চোখ মুখ দেখে অয়ন বলে, বাইক নিয়ে আসি, 5 মিনিট লাগবে। সাবিহা কাট গলায় জবাব দিল, না। তাহলে রিক্সা ডাকি? এবার সাবিহা জবাব দিল না। জবাব না পাওয়াতে হ্যাঁ ধরে নিল অনয়। একাই মোড়ের দিক রওনা হলো। রিক্সা নিয়ে তাতে চড়ে বসলো। রিক্সা এসে থেমেছে সাবিহার সামনে। সাবিহা কিছুক্ষণ অনয়ের পাশে একটুখানি জায়গার দিক চেয়ে রইল। এতটুকু জায়গায় কি বসতে পারবে? এতটুকু জায়গা আসলে লেপ্টে থাকতে হবে অয়নের সাথে। আগে দিনগুলো হলে সমস্যা হতো না, ছোট ছেলে ভেবে অগ্রাহ্য করত বিষয়টি। কিন্তু এখন তার আসলে বেশ অদ্ভুত লাগতে শুরু করেছে। চোখ মুখ গম্ভীর করে উঠে বসল। সঙ্গে সঙ্গে উপলব্ধি করল অয়নের শরীরে স্পর্শ রিক্সা চলতে শুরু করেছে। সাবিহা খেয়াল করল তার পেছনের দিকে অয়ন হাত দিয়ে রেখেছে। হাতটা তার শরীরে স্পর্শ করছে না, তবে মনে হচ্ছে সে অয়নের বাহুডোরে সীমাবদ্ধ। এভাবে প্রেমিকার রিকশায় চড়ে? তারা কি প্রেমিক নাকি? সাবিহা বলল, হাত সরাও। স্পর্শ লাগবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি দিচ্ছি না, তবে রিক্সা ধরে না রাখলে আমি পড়ে যাব। এইটুকু জায়গা বসা যায় নাকি? এই ছেলে, তুমি তো পুরো রিক্সা জুড়ে বসছো। এভাবে জেগিয়ে বসে আমাকে দেখো আর তোমাকে দেখো। আমি কি মেয়ে মানুষ যে এভাবে বসবো? চিমিয়ে বসাবার অভ্যাস নেই আমার। তাহলে আমি আরেকটা রিক্সা নিব? অয়ন চুপ মেরে গেল। মেয়ে মানুষের সাথে তর্কে পেরে ওঠা অসম্ভব। সে আরাম আয়েসে সেভাবে বসে থাকলো। রিক্সা উঁচু নিচু জায়গায় গেলে দুজনের শরীরে হালকা স্পর্শ করছে। সাবিহার হৃদয় কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, এবং এই হৃদয় কাঁপা দিয়ে সে নিজের কাছে বেশ লজ্জিত। বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে তার পাশের ছেলেটি একটি বাচ্চা, অথচ মন মস্তিষ্কের কথা শুনছে না। দোটানায় ভুগতে থাকা সাবিহার দিকে তাকালে অয়ন। হুট করে সাবিহার চোখের সামনে পড়া চুলগুলো সরিয়ে কানে পেছনে গুজে দিল। সাবিহার গলা শুকিয়ে কাট অপ্রস্তুত গলায় ধমকে উঠল, অয়ন! ও মিস্টেক। অয়ন হাসি ঠোঁটে তাকিয়ে সাবিহার গোলাপি ঠোঁট জোড়া চোখ পড়তে হুট করে বলল, সিগারেট খেয়েছেন কখন সাবিহা? না, ইচ্ছে আছে খাওয়ার। ছি, আমার একটা সিগারেট খেতে ইচ্ছে করছে, খাবো? রিক্সা থেকে নেমে যা ইচ্ছে করো। অয়ন একটা সিগারেট বের করে হাতে নিয়ে রাখলো। তার ইচ্ছে করছে এটা জ্বালিয়ে ঠোঁটে ধরতে, কিন্তু নিজেকে সংযত করলো। সিগারেটের আঙুলে ফাঁকে নাড়িয়ে বলল, আপনার সাথে থাকলে আমার মাথা ঠিক থাকবে না। মাথা ঠিক করতে সিগারেট প্রয়োজন। তোমাকে থাকতে বলছে কে? আপনি। এই তো, এভাবে তাকালে না থেকে পারা যায়? উপরে বিরক্ত প্রকাশ করে সাবিহার হৃদয় তোলপাড় খেলাতে মেতে। হঠাৎ সামনে থেকে মেয়েলি কণ্ঠে ডাক ভেসে আসলো। অয়নের সাথে সাবিহা তাকালো। একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে সামনে, অয়নের সমবয়সী হবে। হাত তুলে অয়নকে ডাকছে। অয়ন প্রশ্ন করল, কি হয়েছে লামিয়া? জরুরি দরকার? তোমার ফোন কই? আমি তোমাদের বাসার সামনে যেতে নিচ্ছিলাম। সাইলেন্ট, এক্ষুনি দরকার, প্লিজ, খুব দরকার। অয়ন সাবিহার দিকে তাকালো। সাবিহার চোখ মুখ শক্ত, সে অন্য পাশে ফিরে বলল, যাও, আমি একাই যেতে পারবো। অয়ন নেমে গেল। মানিব্যাগ বের করে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বলল,
3 রাস্তার মোড়ে গরুর গোস্ত দোকানের সামনে থামাবেন। তারপরে ঘুরে সাবিহাকে বলো, আমি আসছি 5 মিনিটের মধ্যে। প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। চলুন ভাই, রিক্সা চলছে। আর চোখে সাবিয়া দেখলো অয়নের সামনে এসে দাঁড়ানো মেয়েটিকে। দুজনকে একসঙ্গে মানাচ্ছে। সমবয়সী তারা, মানাবেই তো। সাবিহার নজর ফিরিয়ে সামনে তাকালো। তার বুকের ভিতর হাহাকার করছে। অদ্ভুত এক খারাপ লাগা গ্রাস করছে তাকে। নিজেকে শান্ত করার চেষ্টা করছে অনবরত। রিক্সা থেমেছে গোস্তর দোকানের সামনে। রিক্সা থেকে নেমে সাবিহা আশেপাশে তাকালো, যেমন সে কারো প্রত্যাশা করছে। দোকানের সামনে লোকজন নেই তেমন। সময় নিয়ে 2 কেজি গরুর গোস্ত নিয়েছে। পাশে মুরগির দোকান থেকে 2টো দেশি মুরগি নিয়েছে। ব্যাগ 2টো নিয়ে হাঁটা দিবে, তখনই তার সামনে রিক্সা এসে থেমেছে। অয়নের ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, উঠে আসুন। সাবিয়া ঠায় দাঁড়িয়ে রিক্সা না চড়ে অন্যদিকে হাঁটা দিল। অয়ন উপায় না পেয়ে নেমে গেল। রিক্সা ভাড়া দিয়ে দৌড় লাগালো সাবিয়ার পেছনে। পাশাপাশি হাঁটতে লাগলো। সামনে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাঁচা বাজার আছে। হয়তো সাবিয়া সেখানেই যাচ্ছে। পাশাপাশি হাঁটতে নিয়ে যথাসম্ভব নিজেকে অয়ন থেকে দূরে দূরে রাখার চেষ্টা করছে। অয়ন সাবিয়ার মন খারাপের বিষয়টা ধরতে পারেনি এখনো। সে আনমনে সাবিয়াকে স্পেস দিয়েছে। নিজেকে সামলে রেখে সাবিয়া আর তার মধ্যে জায়গা রেখে হাঁটছে। সেদে কোনো কথা সে বলছে না। বয়স অল্প হলেও অয়নের বেশ লম্বা চওড়া, 5 ফিট 4 ইঞ্চি। সাবিয়া অয়নের বুক পর্যন্ত পড়ছে। তাকাতে নিলে মাথা উঁচু করতে হয়, বিদায় তাকানোর সাহস পায় না সাবিহা। আর চোখে দেখলো অয়ন তার বাম পাশে চলে এসেছে। তার এপাশ দিয়ে মানুষজন যাচ্ছিল, হয়তো তাই। অয়ন বলল, মেয়েটি আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। শৈবিক কল ধরছে না, তাই ডেকেছিল আমাকে। আমাকে বলছো কেন? আমার মনে হয় আপনি কষ্ট পেয়েছেন মেয়েটিকে আমার পাশে দেখে। সাবিয়া পাজরা থেমে গেল। রেগে তাকালো অয়নের দিকে। বলল, মানেবিহীন কথাবার্তা বলবে না একদম। আমি বলছি আমার মনে হয়। সিউরিটি দেয়নি তো? অয়ন দুষ্ট হেসে পুনরায় বলল, ও আর ইউ রিয়েলি বোদার্ড বাই হার? তুমি এসব আজগুবি কথা বলা বন্ধ করবে? অয়ন হেসে চুপ রইল। তারা একে একে সব কিছু কিনে ফেলেছে। সব বাজার সদাইগুলো অয়ন একা হাতে নিয়েছে। সাবিহা 2 হাত খালি। এদিকে অয়ন 2 হাতে জিনিসপত্র থাকায় ঘাড়ের পাশটা চুলকাতে পারছে না। কপালে চুলগুলোর কারণে সুরসুরি লাগছে। তাই সাবিহার সামনে ঘাড় নামিয়ে বলল, এখানটায় চুলকে দিন তো। সাবিহা বিরক্ত সুরে বলল, আমার হাতে দাও, তারপর নিজেরটা নিজে করো। অনেক হেভি, পারবেন না নিতে? আপনি বরং আমাকে একটু চুলকে দিয়ে সাহায্য করুন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাবিয়া অয়নের ঘাড়ে পাশে হাত ছোঁয়ালো। তা ছুঁতে দিতে অয়ন শব্দ করে ইস বলে উঠল। চুলকে দিতে বলেছি, ছুঁয়ে দিতে না। এভাবে ছুলে আমার কিছুমিছু হয়। আশ্চর্য, তুমি চুলকে দেবার সময় কোথায় দিলে? অয়ন একদম ফাত্রামি করবে না। অয়ন শব্দ করে হেসে বলল, আচ্ছা তো চুলকাচ্ছে কেন? বলে উচ্চস্বরে হাসতে লাগলো। সাবিয়া অন্ধকার চোখ মুখে দেখে। তারপর রিক্সা ডেকে দুজনে উঠে বসলো। এত সব বাজার সদাই বসবার কারণে দুজনে ঘনিষ্ঠতা বেড়ে গেল যেমন। সাবিয়া এবার দম বন্ধ হয়ে মারা যাবে নির্ঘাত। ওরও একটি বাচাল এবং চঞ্চল স্বভাবের মেয়ে। কোনো না কোনো গণ্ডগোল তার দ্বারা হতেই থাকে। সেই গণ্ডগোল পাকানো মেয়ে যখন খামোশ হয়ে বসে থাকে, সেটা আসলে ভয়ঙ্কর দেখতে লাগে। যেমন দীপ্ত কয়েকবার অরুর কপালে হাত ছুঁয়েছে। না জ্বর নেই, তাহলে অরুকে সম্পূর্ণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে চলে গেল। পরপরই এসেছে জবেদা বেগম। নিজের হাতে বানানো রসগোল্লা বাটিতে করে এনেছেন। অরুর হাতে দিয়ে বলেন, কি হয়েছে, এমন হয়ে আছিস কেন? কিছু না, খেয়ে বল কেমন হয়েছে। রসগোল্লা খেয়ে অরু বিষণ্ণ মন ফুরফুরে হয়ে গেল। সে মুখে 4-5টা ঢুকে দাঁড়িয়ে বলল, বাটি হাতে জবেদা বেগমের পেছনে ঘুরতে ঘুরতে বলল, আমি বাড়িতে গিয়েও খেতে চাই, প্লিজ আমাকে বাড়িতে নেওয়ার জন্য দিবে? আচ্ছা, তাহলে তুই আমার একটা কাজ করে দে। কি কাজ? তন্ময় বারান্দার ফুলের টবগুলো একটু পানি ছিটিয়ে দে। আজ তন্ময় চিন্তায় সব কিছু ভুলে বসেছি। অরু উরু উরু মন এগিয়ে গেল। তন্ময়কে রুমে না দেখে তার মন আরও ফুরফুরে হয়েছে। বাথরুম থেকে পানি নিয়ে বারান্দা বসলো ফুলের সামনে। রোদে তাপমাত্রা চমৎকার। ফুলগুলো উজ্জ্বলতা ঘেরা রোদের আলোয়
অরু মাথাটা নুয়ে কিছুক্ষণ সুবাস দিল। ফুলের সুবাস তার ভীষণ পছন্দের, এতটাই পছন্দের যে সে দুনিয়া ভুলে যেতে প্রস্তুত। বারান্দা দুপা মেলে রোদে বসে ফুলের ঘ্রাণ নেওয়া অরুকে সম্পূর্ণ ভিন্ন লাগছে, স্নিগ্ধ এবং সুন্দর দেখাচ্ছে। অরু মিনমিন সুরে গান গাইতে নিয়ে পানি ছিটাতে শুরু করেছে। পানি ছেটানো শেষ করে উঠে দাঁড়ালো, চলে যেতে নেবে আবারও ফিরে এলো। এই ফুলের টবটা ঠিক বাম পাশে থাকলে বেশি সুন্দর দেখাবে ভেবে সে সেটা দু হাতে তুলে নিল। আবার ফুলগুলো গন্ধ শুকতে গিয়ে হাঁচি দিয়ে উঠল। সাবধান সাবধান করে সেটা রেখে ঘুরতে দেখলো তন্ময় দাঁড়িয়ে। ওরও ভীষণ লজ্জা লাগছে, চোখে চোখ রাখতেই কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, বুকের ভেতর ধুকপুক করছে। তন্ময়ের হাতে ডকুমেন্টসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তার ভাব এমন যে অরুকে দেখেইনি। সে সুযোগে অরুর আলগোছে চলে এলো। জবেদা বেগম তখন তন্ময়ের শার্ট এবং প্যান্ট ধুয়ে দিয়েছেন। অরু সেগুলো তার হাত থেকে নিয়ে নিল। নরম হাতে জবেদা বেগমের কোমল ডলতে নিয়ে বলল,